সরে আসো বাস। মনে হয় না আসেন আসেন। যেহেতু যে দেশের জন্য যে কোনো কিছু করাই একটা বড় গৌরবের বিষয়। আর আমি আমার আমার যে ক্ষেত্র সেই জায়গায় যদি আমি দেশের নাম উজ্জ্বল করতে পারি সেটা অনেক বড় ব্যাপার আমার জন্য এবং দেশের জন্য। আমি খুবই গর্ববোধ করতেছি। বাংলাদেশ থেকে পর্বত ছিল মাউন্ট আমার ভাবলাম এই জার্নিটার গল্পটা যদি ছোট করে একটু বলেন। জার্নিটা শুরু অনেক আগে, আমরা বান্দরবনের ট্রেকিং দিয়ে শুরু সবার মতো। তারপরে আমি আরো ছোটখাটো 3টা মাউন্টেনে এর আগে 3বার গিয়েছি এবং এটা 4th মাউন্টেন আমার ট্রাই করা। এবং মাউন্ট আমার ডাবলামে প্ল্যান আমি করি এই বছরই এপ্রিলের পরে, এবং স্টার্টিংটা হয় 13ই অক্টোবর আমি যাই নেপালে, এবং শেষ হয় এটা হলো 3ই অক্টোবর আমি বেস ক্যাম্পে ফেরত আসি আবার আমার ডাবলাম সামিটের পরে 3 নভেম্বর। এই যে বেস ক্যাম্প থেকে একদম সর্বোচ্চ চূড়ায় পৌঁছলেন, এই জার্নিটা ছোট করে যদি কোনো ভয় শঙ্কা যার পাচ্ছি না বা অ্যাজ এ মাউন্টেনার এটা তো সবারই থাকে। আর ভয় শঙ্কা বলবো না, কিন্তু হ্যাঁ এটা রোমাঞ্চকর একটা জার্নি। কারণ আমার ডাবলাম আপনারাও জানেন যে এশিয়ার মেটারন নামে পরিচিত। এটা খুবই টেকনিক্যাল একটা পিক এবং আমার জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল পার্সোনালি মাউন্টেনিয়ারিং হিসেবে। সো আমি এটা করতে পারছি, এই জন্য আমার ভালো লাগছে। আর এছাড়া আমার ছোট বাচ্চা আছে 2 বছরের, তার কথা আমার সবসময় মনে হইতো যখনই আমি ক্লাইম্ব করছি বা কোনো ডিফিকাল্ট পজিশনে পড়ছি। এটা নট হোপফুলি মানে লাইক থ্যাঙ্কস টু এভরিওয়ান, লাইক আমি কোনো বড় ধরনের কোনো কিছুর সম্মুখীন হই নাই এবং খুব স্মুথলি ক্লাইম্বটা হয়েছে। এরপর এই যে আপনি যে এরপর পরের যে টার্গেটটা, এই টার্গেট সম্পর্কে জানতে চাই। এরপরে কোন পর্ব? দেখেন সবসময় পরেই এভারেস্ট, এরপরে এভারেস্ট এরকম চিন্তা ভাবনা করার বাইরেও আমি চাই এর চেয়েও বড় কোনো মাউন্টেনে যাওয়া। এটা আমরা 6812 মিটারের একটা মাউন্টেন, এরপরে অবশ্যই 7000 মিটার বা 7500 মিটার বা 8000 মিটার এরকম কোনো মাউন্টেন চিন্তা করব। এখনো পুরোপুরি ফিক্স না। এভারেস্টে যেতে হবে এরকম কোনো বিষয় না, আমি চেষ্টা করব এর চেয়ে বড় বা এরকম কোনো টেকনিক্যাল পিক চিন্তা করব। ভার্টিক্যাল ডিমার্স আপনার ক্লাব, জি, সম্পর্কে কিছু বলুন। এটা আমার প্রাণের ক্লাব, এটা ভালোবাসা। পাহাড় মানে ভার্টিক্যাল ডিমার্স আমাদের কাছে। আর এটার সাথে আমি অনেক আগে থেকে যুক্ত, এবং যখনই আসছি আমাদের ভার্টিক্যাল ডিমার্সের বিউটি হলো তাদের পিপল, তাদের অ্যাটিটিউড, এবং আমার মনে হয় যে তাদের যে দৃষ্টিভঙ্গি পাহাড়ের প্রতি, সেটাই হলো ভার্টিক্যাল ডিমার্সের সাথে বড় শক্তি। এবং আমিও এটা বিলং করি। আমি আমার ক্লাবে একটা জায়গায় রিপ্রেজেন্ট করতে পারছি, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ। এই পর্বত ছিনিয়ে কিন্তু 34 জন মারা গেছে, যেটা তথ্য বলছে। তো জি, সেই সংখ্যাটা কি কোনো সময় কাজ করতো যে আসলে না আসলে মারা যাওয়ার সংখ্যা কাজ করেনি, অনেস্টলি এটা কাজ করে নাই। কিন্তু টেকনিক্যাল পিক টাফ, ইটস এ টাফ মাউন্টেন। কিরকম চ্যালেঞ্জগুলো এখানে? আপনি একটা পর্বতে যা যা এক্সপেক্ট করতে পারেন টেকনিক্যালি মোটামুটি সবই আছে ওইখানে, ওই জায়গায় আপনি ইউ ক্যানট রেস্ট। আমি জাস্ট একটা জিনিস বলবো, আমি যখন ফেরত আসতেছি ক্লাইম্ব শেষ করে, মানে উপর থেকে নিচে নামতেছি, ক্যাম্প 3 থেকে ক্যাম্প 2 এর রাস্তাটা আমার কাছে মনে হয়েছে যে ইট বিকাম ভেরি টাফ, বিকজ আমার আলো চলে গেছিলো অলরেডি তখন সন্ধ্যার দিকে। তো ওই সময় মাশরুম ব্রিজটা পার হওয়া, 2 দিকে এটা খুবই কঠিন একটা বিষয় ছিল। এটা আমার কাছে মনে হচ্ছে অনেক টাফ, মানে আমার কাছে মনে হচ্ছে এটা একটু টাফের চেয়ে মনে হচ্ছে একটু ভয় দিতেছে, এটা এরকম লাগছে। না বলা কি শেয়ার করতে চান ওই পর্বত ছিনিয়ে যে আপনার যে স্মৃতি? জি, না বলা কি শেয়ার? না বলা কিছু নাই, সবই তো সবাই জানে, তেমন কিছু না। তবে হ্যাঁ, আমি এবার যেহেতু একলা করছি, এর আগের সবসময় আমি আমার মানে ক্লাবের মাধ্যমে করছি। বেশিরভাগ ক্ষেত্রে আমি বাবরের সাথে গেছি, আমাদের যে এভারেস্টের বাবর আমাদের ক্লাবের, ওর সাথেই বেশিরভাগ এক্সপিডিশন করা হয়েছে। কিন্তু এবার আমি একদম একা করছি, এই জিনিসটা আমাকে অনেক বেশি কনফিডেন্স দিতেছে, নতুন একটা ফিলিংস দিতেছে যে একলাও
সবকিছু চিন্তা করা, সবগুলা ডিফিকাল্টিস চিন্তা করা। আর একটা হলো অনেক নতুন ফ্রেন্ড পাইছি আমি ওই জায়গায়, যারা বিভিন্ন দেশ থেকে আসছে ক্লাইম্বিং করছে, তাদের যে দৃষ্টিভঙ্গি ক্লাইম্বিং এর, সেটা অনেকটাই বোঝা গেছে। ওখানকার ওয়েদারটা সম্পর্কে যদি বলতেন, যেমন কেমন ছিল আপনার? ওয়েদার ওয়াজ রিয়েলি গুড। আমি এই ওয়েদারের কথা যেহেতু আসলো, আমি অবশ্যই থ্যাঙ্কস দিতে চাই মোস্তফা কামাল পলাশ ভাই, রাইট? মোস্তফা কামাল পলাশ ভাইকে। উনি দেশের বাইরে থাকেন, কিন্তু উনি আমাদের ক্লাবেরই একটা অংশের মতো, আমাদের সবসময় ওয়েদার আপডেট দিয়ে একদম একুরেট আপডেট দিয়ে উনি সহযোগিতা করছে। এবং থ্যাঙ্কস টু হিম, লাইক হিজ হেল্প ওয়াজ আনবিলিভেবল, আনপ্যারালাল হেল্প করছে উনি। এই যে পরবর্তী প্রজন্ম বা সামনে যে কেউ যদি যেতে চায় তাহলে আপনার পরামর্শ বা কি থাকবে তাদের? টু বি ফিট, ফার্স্ট অফ অল টু বি ফিট, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, যে আপনার বেড়ে ওঠা সম্পর্কে যদি একটু বলতেন এবং কেন এই পর্বতারোহী হতে হবে, এই বিষয়টা যদি। আচ্ছা, আমি কিশোরগঞ্জের ছেলে, একদমই কিশোরগঞ্জের ছেলে। কিশোরগঞ্জ প্রপারে আমার বাড়ি খরমপট্টিতে, ওখান থেকে বেড়ে ওঠা। কিন্তু আমার বাসাটা অনেক বড় একটা বাসা ছিল। আমার বাবা চাচারা সবসময় খেলাধুলা করতো, তো ওদের সাথেই সবসময় ফুটবল ক্রিকেট এগুলো খেলতে খেলতে বড় হওয়া। আর খেলার প্রতি আমার আউটডোর স্পোর্টসে সবসময় আগ্রহ ছিল। আমি ক্যাম্পাসে নিয়মিত খেলতাম আমার ফুটবল টিমে, প্লাস আমি ব্যাডমিন্টন আমার প্যাশন স্পোর্টস, আমি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নও ছিলাম আমার ক্যাম্পাসের। সো এইভাবেই বেড়ে ওঠা স্পোর্টসের সাথে। আর ট্রেকিংয়ে যখন আসি তখন ভার্টিক্যাল ডিমার্সের সাথে পরিচয়, এবং তখন থেকেই তখন শুধুমাত্র বান্দরবনের পাহাড় চিনতাম, তা আস্তে আস্তে বাইরের পাহাড়ও চেনা, এইভাবেই শুরু। আচ্ছা, এই যে আমা দাবলাম, এই শব্দটার অর্থ হচ্ছে মায়ের গলায় হার। কেন, কি দেখতে পেলেন আসলে আপনি সেই বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন? You see, like if you see the shape of the mountain, মানে মাউন্টেনটা এরকম, মা তার সন্তানদের এভাবে আগলে রাখছে, এরকম একটা শেপ আসে এটাতে। এই জন্যই হাত দিয়ে যে বুককে এভাবে করে রাখলে যেটা হয়, এই শেপটাই হচ্ছে মাউন্টেনের শেপ। আপনি যদি এরকম করেন তাহলে এই শেপটা আসে। এই জায়গায় যে রিচটা আছে, এটাকে দেখলে মনে হয় একটা হাড়ের মতো। এই জন্য এটাকে মায়ের গলার হাড় বলা হয়, মনে হয় একটা বাচ্চাকে আগলে রেখেছে। তো আমাদের বাচ্চা প্লিজ ফর্ম ভাই, আপনি থাকবেন। তন্ময়, এই যে আমার অনুভূতি এই ধরনের এখন আবার মাঝখানে আমি আমার পরিকল্পনা হচ্ছে বাবর বাদেও আমাদের ক্লাবের আরো অনেক মেম্বার আছে, তাদেরকে আরো ফিউচারে আরো নিত্য নতুন পর্বতে তাদেরকে গিয়ে এক্সপিডিশন করতে তাদেরকে সহযোগিতা করা, সার্বিকভাবে গাইড করা, প্লাস হচ্ছে আরো যেটা পুরো কমিউনিটি একটা আছে, কমিউনিটি পুরোটাকে মোটিভেট করা যে আমরা চাইলে ভিন্ন ভিন্ন কিছু করতে পারি। আমরা শুধু বেত বাঙালি না, আমরা চাইলে কঠিনতম পর্বতেও আমরা সহজেই আরোহণ করার মতো আমাদের ক্যাপাসিটি আছে। আপনি কোন সময়টা জানতে পারলেন তানভীর ভাইয়ের মাধ্যমে বাংলাদেশের পতাকা আবলাম একদম অ্যাকচুয়ালি তানভীরের মাধ্যমে জানতে পেরেছি আমি অনেক পরে। এইটা জিনিসটা যেভাবে হয়, ওইখানে হচ্ছে সামিট